কদমগাছি ইউনিটের জন্য একবার হাততালি চাইব। কদমগাছি ইউনিট লিখিত দিয়েছে এখানে যে হলের ক্ষতিপূরণ বাবদ যা টাকা লাগে দেবো, আধার কার্ড জমা দিয়েছে। তৃণমূলের কোন নেতাকে কালকে রাত থেকে আজ পর্যন্ত মাইক খুলতে দেখা যায়নি, তৃণমূলের কোন নেতাকে কালকে রাত থেকে আজ পর্যন্ত হলে একটা ইট ছুটতে দেখা যায়নি। মুখে মারিতং জগৎ। হাড়োয়ায় জিতে গিয়ে ভাবছে আমরা বিরাট কাজ করে ফেলেছি, আসলে 6টা উপনির্বাচনে সদ্য জিতেছে তো ওই জন্য। কিন্তু তিলোত্তমার হত্যা তো তাতে মিথ্যে হয়ে যায় না। গতকাল রাত থেকে এই হলের মালিককে এলাকার কিছু তৃণমূলের 2 পয়সা 4 পয়সার নেতারা ফোন করে হুমকি দেওয়া শুরু করে যে তুই কাকে বলে আইএসএফ এর ছাত্র সংগঠনকে হল ভাড়া দিয়েছিস, তোর হল ভেঙে দেবো এবং বাইরে যা মাইক আছে সমস্ত মাইক খুলে নেবো রাতারাতি। আমরা কিন্তু পুলিশকে জানাইনি। আমি এখন এখানে দাঁড়িয়ে বলছি, যদি কদমগাছির ওসি বলতে পারেন অথবা এসপি অথবা আইসি দত্তপুকুর বলতে পারেন যে আমাদের পক্ষ থেকে কোন রকম মেল, কোন রকম ফোন আমরা স্টুডেন্টস ফ্রন্টের পক্ষ থেকে অফিসিয়ালি তাদেরকে জানিয়েছি, তাহলে তারা মিথ্যাচার করবেন। কারণ আমরা কালকে রাতে যখন এই কথা শুনেছি, আমরা হল মালিককে লিখে দিয়েছি যে এই হল ভাঙচুর করলে যত লাখ টাকা ক্ষতিপূরণ হবে তার ক্ষতিপূরণ আমরা করব, কিন্তু এই হল যারা ভাঙচুর করবে তাদের যে ক্ষতি হবে সেই ক্ষতিপূরণের দায় পুলিশকে নিতে হবে। তাই পুলিশকে আমাদের পক্ষ থেকে জানানোর কিছু নেই, পুলিশ নিজে থেকে সক্রিয় হয়ে এই হল পাহারা দেওয়ার দায়িত্ব নেবে। আমরা মাইক বন্ধ তৃণমূলের জন্য রাখিনি। মাধ্যমিকের টেস্ট এক্সাম চলছে, আজকেই তার শেষ পরীক্ষা। ঠিক দুপুর 2:30টায় পরীক্ষা শেষ হবে, আর দুপুর 2:35 থেকে বাইরের মাইক চালু হবে। কোন মায়ের লাল আছে এসে মাইক বন্ধ করবে, এখানে স্টুডেন্ট ফ্রন্টের ছেলেরা তার উত্তর কিভাবে দিতে হয় দিয়ে নেবে। কারণ তৃণমূলের গুন্ডারা আমাদের কি ভয় দেখাবে? যারা অর্গানাইজ গুন্ডা, রাজ্যের গুন্ডা বলা হয়তো ভুল হচ্ছে, কিন্তু আমি গুন্ডাই বলবো। যে মুখের ভাষা, যে অত্যাচার তারা আমাদের হাওড়া জেলার গ্রামীণ পুলিশের এসপির নেতৃত্বে হয়েছে, তাদেরকে গুন্ডা ছাড়া পুলিশ কি করে বলবো? তারা যেভাবে আমাদের সহযোদ্ধাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, সেই পুলিশ আমাদেরকে আটকাতে পারেনি। 6 ঘন্টা আটকেছে। আপনারা দেখেছেন, হাসি পায় এই কথা বলতে গিয়ে। আমি যখনই যাকে বলি আমাদের স্টুডেন্ট ফ্রন্টের লড়াইয়ের কথা, আমি এই কথা বলি যে আজ পর্যন্ত আমার জানা নেই কোন সংগঠনকে তার কর্মসূচি পালন করতে গিয়ে মেট্রো স্টেশন থেকে, রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে কিনা। আমাদেরকে হয়েছে। সেক্টর 5 মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার থেকে আমাদের সহযোদ্ধাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। শিয়ালদা স্টেশনে আমাদের সহযোদ্ধাদের পেছনে চোরের মতো পুলিশ ঘুরেছে তাদেরকে অ্যারেস্ট করবে বলে, যেদিনকে আমরা স্বাস্থ্য ভবন অভিযান ডাক দিয়েছিলাম। কিন্তু আমাদেরকে অ্যারেস্ট করে 6 ঘন্টা রেখে দিয়েছিল। সেই দিনের কথা বলতে গেলেও বলবো, সেই দিন যখন বিকালবেলা হয়ে এসেছে, আমাদেরকে ছাড়ার সময় হয়ে গিয়েছে, এবার আমাদেরকে মেডিকেল করাতে নিয়ে যাবে। আমরা তুমুল স্লোগান সারা দিন দিয়েছি, তখনও আমরা চিৎকার করে স্লোগান দিচ্ছি। সেই সময় ইসিপিএস এর আইসিএস এ বিরাট একটা হম্বি তম্বি করে, তোমরা এটাই করতে চাও তো, তাহলে এটাই করো, তোমাদেরকে ছাড়বো না, থাকো কতক্ষণ স্লোগান দিতে পারে দেবো। সেইটা বলার পরে স্লোগানের তেজ আরো দ্বিগুণ হয়েছে, কেউ স্লোগান থামায়নি। থাকতে হলে থাকবো ইসিপিএস এ, খাবারের ব্যবস্থা মমতা ব্যানার্জির পুলিশ করবে, আমাদের কোনো চিন্তা নেই। তিলোত্তমার বিচারের দাবিতে একদিন কেন 42 দিন জেল কাটা নেতৃত্বাধীন আমরা 42 দিন 420 দিন জেল কাটতে প্রস্তুত আছি। কিন্তু ওসির ভয়ে, আইসির কথা শুনে স্লোগান থামাতে পারবো না। স্লোগান থামিনি। আপনারা যারা অ্যারেস্ট হয়েছিলেন তারা বলতে পারবেন, আরো দ্বিগুণ স্লোগান হয়েছিল। আর আমাদেরকে যে জলে খেতে দেওয়া হয়েছিল, নোংরা বিশ্রী জল, থানায় কি করে অফিসাররা খায় আমি জানি না। মমতা ব্যানার্জি ওদেরকে কি করে হলো, মমতা ব্যানার্জির কথা শুনে কাজ করে আমি তাও জানি না। একটা বিচ্ছিরি সোফা, সেখানে মানুষ বসতে পারে না, ফেটে গেছে, চৌচির অবস্থা, জল বিশ্রী গন্ধ। আমরা তো ওই জল মুখেও দিই না, আমরা বাইরে থেকে জল আনতে হবে। 1 পেটি জল এনে দিয়েছে, সেই জল খেয়েছি। সুতরাং জল আনতে যদি বাধ্য করতে পারি, আর সামান্য স্লোগান দেওয়ার জন্য ছাড়বে না আমাদেরকে ইসিপিএস আইসি, সেই ক্ষমতা নেই। বিধাননগর সিপিরও সেই ক্ষমতা নেই। তা আমরা প্রমাণ করেছি। আমাদেরকে ওই স্লোগান দেওয়া অবস্থাতেই বাইরে বার করে মেডিকেল করতে নিয়ে গেছে, আর তারপরে মেডিকেলে নিয়ে গিয়ে সেই বিধাননগর সাব ডিভিশন যে হসপিটাল, সেই হসপিটালের ডাক্তাররা, নার্সরা, আমরা যখন পিজন ম্যানের মধ্যে বসে স্লোগান দিচ্ছি, তারা বাইরে থেকে মুষ্টিবদ্ধ হাতে আমাদের লড়াইয়ের প্রতি সংগ্রামী অভিনন্দন জানিয়েছেন। এটাই আমাদের পাওয়া। যে কথা নাজিম বলছিল, আমরা স্টুডেন্টস ফ্রন্ট যখন আমাদের রাজ্য কমিটি পেয়েছি, তার পরের দিন থেকে আমরা কর্মসূচি শুরু করেছি। ঠিক পরের দিন থেকে
আমডাঙ্গা বিধানসভায় সন্তোষপুর মোড় থেকে আমডাঙ্গা থানা পর্যন্ত আমডাঙ্গা থানা অভিযান করেছিলাম আমরা। সেই তৎকালীন আইসি পালিয়ে গিয়েছিলেন, এসপি অফিসে গিয়ে বসেছিলেন। প্রথম দিন স্টুডেন্টস ফ্রন্টের আইসি কে তার থানা ছাড়া করে ছেড়েছিলাম আমরা স্টুডেন্টস ফ্রন্ট। আর সেই গর্বের সঙ্গে আজকে তৃতীয় বর্ষ প্রতিষ্ঠা করছি আমরা। এই গর্ব নিয়েই আগামী প্রত্যেকটা বছর আমরা স্টুডেন্টস ফ্রন্ট আমাদের বার্ষিক অধিবেশন করব, এবং আপনারা আরো দ্বিগুণ আর 10 গুণ সংখ্যায় যাতে এই হলে না ধরে আমাদেরকে মাঠ ভাড়া করতে হয়, তার প্রস্তুতি আজকের সভা থেকে নেবেন। আমরা স্টুডেন্ট ফ্রন্ট আমতা থানায় যখন আনিসকে হত্যা করার পরেও বারবার করে আনিসের পরিবারের উপর আক্রমণ নেমে আসছিল, আনিসের দাদা, আনিসের বৌদি, তাদের উপরে আক্রমণ করা হচ্ছিল, আমরা তার বিরুদ্ধেও গিয়েছিলাম আমতা থানায়। আমতা থানা অভিযানে গিয়ে তার আগে আমরা ডেপুটেশন দিয়েছিলাম যে আমাদের এই 3-4 জন সহযোদ্ধা আছে যাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, এদের যদি কিছু হয় তার দায় আপনাকে নিতে হবে। ওখানকার যিনি এসডিপিও আছেন, এসডিপিও বলেছিলেন এদের দায়িত্ব আমার। আমরা শুনে চলে এসেছিলাম, কিন্তু তারপরে তার উপরেই আক্রমণ হলে এসডিপিও কোনো দায়িত্ব নেয়নি। আমরা সামনে গিয়েছি যখন আমতা থানার সামনে, সেইখানে গিয়ে আমরা যখন ব্যারিকেড ভাঙছি, আমাদের ছেলেদের বলিহারি কোথা থেকে একটা শাবল পর্যন্ত জোগাড় করে ফেলেছে। ব্যারিকেডের যে বাসের খুঁটি পোতা তার তলায় শাবল মেরে ব্যারিকেড তুলে উপরে ফেলে দিয়েছে, পুলিশ সামলাতে পারছে না। কিন্তু এক ঘাও লাঠি মারার ক্ষমতা হয়নি স্টুডেন্টস ফ্রন্টের একটা ছেলের গায়ে। 5 ঘন্টা অবস্থান বিক্ষোভ চলেছে আমতা থানার সামনে, আগুন জ্বালিয়ে অবস্থান করেছি আমরা, স্লোগানের পর স্লোগান, পুলিশ তুমি উদ্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো থেকে শুরু করে এই খুনি পুলিশের চামড়া তুলে নেব আমরা পর্যন্ত। এসডিপিও কে সামনে দাঁড়িয়ে এসডিপিও চামড়া তুলে নেওয়ার স্লোগান আমরা স্টুডেন্টস ফ্রন্ট দিতে পারি, আমরা দিয়েছি। শহীদ আনিস খান মঞ্চে দাঁড়িয়ে আজকে আমরা এই প্রোগ্রাম করছি। শহীদ আনিস খানকে যখন শহীদ করে দেয়া হয়েছিল, তারপরে আমরা যখন জানতে পেরেছিলাম যে তৎকালীন আমতা থানার ওসি দেবব্রত চক্রবর্তী, তাকে আবার মমতা ব্যানার্জি নাকি ক্লোজ করে দিয়েছিলেন আমতা থানা থেকে। আমরা ভাবলাম ভালো কথা, শুভ বুদ্ধি হয়েছে মমতা ব্যানার্জি। ও বাবা, মাস 2 পরে পাশের থানা বাগনানের ছেলের, এখানে হাওড়ার ছেলেরা আছে, বাগনান থানায় তাকে আবার ওপেন করা হলো এসআই হিসাবে। আমরা খবর পেয়ে তার পরের দিনই চলে গিয়েছিলাম, কোনো ছাত্র সংগঠন খবরও পাইনি, যায়ও না, আমরা চলে গিয়েছিলাম। 60 থেকে 70টা ছেলে বাগনান থানার গেটের সামনে বসে আছে। বাগনান থানার বিশাল পুলিশ বাহিনী জোগাড় করেছে কোথা থেকে, এমনি সময় তো থাকে না, রাস্তায় তোলা তুলতে ব্যস্ত থাকে, আমাদের জন্য ছিল। প্রচুর কিছু অস্ত্র শস্ত্র নিয়ে পিজন ভ্যান রেডি আছে, হাতে বিরাট লাঠি, কি বলে কাঁদানে গ্যাস, সবকিছু নিয়ে প্রস্তুত। কিন্তু কোনো কিছুর ব্যবহার করতে দিইনি। 6 ঘন্টা অবস্থান বিক্ষোভ করেছি। আইসি 3 বার তার এসি ঘর ছেড়ে বেরিয়ে এসে কথা বলেছে, তোমাদের দাবি লিখিত দাও, আমি কাজ করে দেব। আমরা তাকে প্রশ্ন করেছিলাম, একজন খুনির সঙ্গে চাকরি করতে আপনার অসুবিধা হচ্ছে না? তিনি বললেন আমার অসুবিধা হচ্ছে, ওই খুনি যদি আমার বাড়িতে যায় আমি বাড়িতে ঢুকতে দেব না, কিন্তু থানা তো আমার একার নয়, প্রশাসনের, মমতা ব্যানার্জির বাপ পুলিশ মন্ত্রীর বিভাগের, তাই আমি কিছু বলতে পারছি না, কিন্তু তোমাদের দাবির প্রতি আমার সমর্থন রয়েছে, লিখিত দাও, আমি সরানোর ব্যবস্থা করব। তার 1 সপ্তাহের মধ্যে বাগনান থানা থেকে দেবব্রত চক্রবর্তীকে সরিয়েছি আমরা স্টুডেন্টস ফ্রন্ট। এই লড়াই শুধু একটা দুটো কথা বলে আজকে এই সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে কথা শেষ করা যাবে না। আলিয়া ইউনিভার্সিটির লড়াই, উত্তর 24 পরগনা জেলার লড়াই, দক্ষিণ 24 পরগনা জেলার লড়াই, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, বিভিন্ন জেলার, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, সমস্ত জেলার যে লড়াই, তার রাজ্য কমিটির রিপোর্ট পেশ করতে গিয়ে কয়েকটা কথায় শেষ করা সম্ভব না। রিসেন্ট যে ঘটনাগুলো ঘটেছে আপনারা জানেন, ওবিসি, মমতা ব্যানার্জি কিন্তু এখনো বলেছিলেন হ্যাঁ ঠিক করে দেবো, এখনো পর্যন্ত কিন্তু ওবিসি সমস্যার সমাধান হয়নি। আমরা জানতাম হবে না, আমরা জানতাম যে মমতা ব্যানার্জি এটাকে ঝুলিয়ে 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 ঠিক 2026 ইলেকশন পর্যন্ত নিয়ে যাবেন। ঠিক 2026 ইলেকশনের আগে উনি এটাকে সুপ্রিম কোর্টে গিয়ে স্পেশাল পিটিশন করে কেসটাকে মেটাবেন এবং মিটিয়ে দিয়ে বলবেন আমি ওবিসিদের মসিহা, আমাকে দেখে ভোট দাও। এইটাই ওনার পরিকল্পনা। আমরা জানতাম ছাত্রছাত্রীদের যে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, চাকরি প্রার্থীদের যে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে ওবিসির জন্য, তার জন্য আমরাই প্রথম ওবিসি দপ্তরে ডেপুটেশন দিতে গিয়েছিলাম, কোনো ছাত্র সংগঠন যায়নি, আমরা স্টুডেন্টস ফ্রন্ট প্রথম দিন গিয়েছিলাম। সেদিনকেও বিধাননগর ইস্ট থানার পক্ষ থেকে ব্যারিকেড করে আমাদেরকে আটকে দেওয়া হয়েছিল। 5-6টা পুলিশ, ওদের বোধহয় ধারণা ছিল না যে আমরা বোধহয় ভেবেছিলাম আমরা ব্যারিকেড ভাঙতে পারবো না, বা আমরা তো মিছিল করে যাব না, ওরা খুব রিকোয়েস্ট করবে, আমরা ওদের অনুরোধ শুনে হাঁটি হাঁটি পায়ে 4-5 জন গিয়ে ডেপুটেশন দিয়ে চলে আসবে। ওই স্টুডেন্ট ফ্রন্ট সম্পর্কে কোনো ধারণা ছিল না, বিধাননগর ইস্ট পিএস এর, ওর আগে ওখানে কোনো প্রোগ্রাম হয়নি আমাদের। কিন্তু
আমাদের সেই ব্যারিকেড মোটামুটি কয়েক সেকেন্ডের মধ্যে ছেলেরা ভেঙে দিয়েছে এবং তারপরে বিধাননগর ইস্টের আইসিএস এ আমাদেরকে রিকোয়েস্ট করে যে তোমাদেরকে আমি মিছিল করতে দেবো, আটকাবো না, তোমরা চলো। পিছন ভ্যানের পর পিছন ভ্যান, পুলিশের গাড়ির পর পুলিশের গাড়ি ঢুকছে হু হু করে যখন আমরা ব্যারিকেড ভেঙে এগোচ্ছি, কিন্তু কাউকে অ্যারেস্ট করার ক্ষমতা হয়নি, কাউকে তুলে নিয়ে যাওয়ার ক্ষমতা হয়নি। আদার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ারে আমরা ডেপুটেশন দিয়েছি এবং আমরা এও বলে এসেছি যে আগামী দিনে যদি ওবিসি সমস্যার সমাধান না হয় আমরা এর থেকে বৃহত্তর আন্দোলনে নামবো এবং আজকের মঞ্চ থেকে আমরা এই শপথ নিচ্ছি যে আমরা আগামী দিনে এই ওবিসিকে নিয়ে আগামী বছরের ৪র্থ বর্ষ প্রতিষ্ঠা উদযাপনের আগে এই ওবিসি সমস্যা সমাধানের জন্য সর্ববৃহৎ আন্দোলনের প্রস্তুতি আপনারা আজকের এই মঞ্চ থেকে নেবেন, আজকের এই সভাগৃহ থেকে নেবেন, এই আশা আপনাদের প্রতি আমি রাখবো। তিলোত্তমার হত্যার পরে সেই মার্ডার স্পটে টিএমসিপির নেতৃত্বদের থাকা মিথ্যে হয়ে যায় না। টিএমসিপি যেভাবে জড়িত ছিল এই ঘটনার পেছনে তার টিএমসিপির অফিসিয়াল পেজ ফলো করলেই আপনারা জানতে পারবেন। এই ঘটনার পরে একের পর এক টিএমসিপি নেতৃত্বকে রেজিগনেশন দিয়েছে বা একের পর এক টিএমসিপি নেতৃত্বকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে টিএমসিপির তিরাঙ্কুর ভট্টাচার্য। আপনারা দেখেছেন যে মার্ডার স্পটে কিভাবে টিএমসিপির নেতৃত্বরা ঘুরছিল তিলোত্তমায়। একইভাবে আপনারা দেখেছেন রাজন্না হালদার বিরাট বক্তব্য 21শে জানুয়ারি, আগেরটা, এবারে তো মঞ্চে উঠতে দেয়নি, নিচে বসেছিল। আর তারপরে কি একটা অভিনয় করে, সিনেমা করে, অভিনয় উনি দ্বিতীয়বার করলেন। এর আগে করেছিলেন যাদবপুরে, আপনারা জানেন স্বপ্নদীপকে যখন হত্যা করা হলো, স্বপ্ন হত্যার পরেও যাদবপুরে রাজন্না হালদার গিয়ে বিরাট ড্রামা আমরা দেখেছিলাম সেই সময়। তারপরে আরেকটা ড্রামা করতে গিয়ে এই তিলোত্তমাকে নিয়ে সংগঠন থেকে বহিষ্কার হয়ে গেছে বেচারি। সহানুভূতি রইল আমার রাজন্না হালদারের প্রতি, কারণ ও সংগঠনের কালচারই তো ওটা, ও ওইটাই করতে গিয়েছিল, কিন্তু হঠাৎ দেখছে হিতে বিপরীত হয়ে গেছে। যাই হোক, টিএমসিপিকে নিয়ে এই মঞ্চ থেকে বলবো এতটা যোগ্যতা টিএমসিপির নেই। প্রত্যেকটা কলেজে, এই রাজ্যের প্রত্যেকটা কলেজ ক্যাম্পাস, এই রাজ্যের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ৩য় বর্ষ প্রতিষ্ঠার ব্যানারের পরের বছর যখন ৪র্থ বর্ষ প্রতিষ্ঠা লেখা থাকবে, তখন এই রাজ্যের প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে যেন এখানে ছাত্রছাত্রী উপস্থিত থাকে, তার দায়িত্ব আপনাদেরকে গ্রহণ করতে হবে আজকের এই সভাস্থল থেকে। প্রত্যেকটা কলেজের ইউনিটে, প্রত্যেকটা কলেজের ক্যাম্পাসে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমরা স্টুডেন্টস ফ্রন্টের শ্বেত পতাকা ওড়াবো। এইটা আমাদের আজকে ৩য় বর্ষ প্রতিষ্ঠা দিবস উদযাপনের শপথ। প্রথম টার্গেট এই কদম্বগাছির পার্শ্বস্থ বিবেকানন্দ কলেজ মধ্যমগ্রাম, ওই কলেজে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পরের টার্গেট আমাদের ওই কলেজে আগামী 2 মাসের মধ্যে পতাকা তুলবো, পতাকা তুলবো, পতাকা তুলবো। বিবেকানন্দ কলেজ থেকে আমি নিজে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, তাই ওই কলেজটার প্রতি আমার সেই আবেগ আছে। প্রচুর নেতৃত্ব ওইখানে রয়েছেন টিএমসিপি, আবার সেই টিএমসিপি চলে আসছে, মানে টিএমসিপি নেতা নয়, আসলে ওরা টিএমসি নেতা। টিএমসিপি সেজে কলেজে গিয়ে বসে থাকে, সব কলেজেই তাই, এবং সেই কারণেই ওরা কলেজে ইলেকশন করাতে ভয় পায়। কলেজ ইলেকশন করালে কোনো কলেজে জেতার কোনো ক্ষমতা নেই, আর অন্যান্য ছাত্র সংগঠন তো কলেজে ঢুকতেই ভয় পাচ্ছে, কিন্তু সেই ভয় ভেঙে আমাদেরকে ঢুকতে হবে। একই রকম ভাবে জেলার যখন রিপোর্ট পেশ করছিলেন জেলা নেতৃত্বরা, তারা বলছিলেন স্কুল সার্ভের কথা। আমরা সারা রাজ্য জুড়ে বিভিন্ন স্কুলে সার্ভে করে দেখেছি, সেই স্কুলগুলোর পরিকাঠামোগত অবনতি আমরা বিভিন্ন স্কুল সার্ভে করে দেখেছি, সেই স্কুলগুলোর শিক্ষক শিক্ষিকা না থাকা জনিত অসুবিধা। এবং এখানে বসে আছেন মাহিউদ্দিন মাহিদা, যিনি বঞ্চিত চাকরি প্রার্থীদের আন্দোলনের অন্যতম মুখ। বঞ্চিত চাকরি প্রার্থীরা এতদিন ধরে বসেছিল, কিন্তু তাদেরকে চাকরি দেওয়া হচ্ছিল না। আর এদিকে স্কুলগুলোতে একের পর এক শিক্ষক নেই, শিক্ষক নেই, শিক্ষক নেই, যে স্কুলেই যাচ্ছি শিক্ষক নেই। বেশিরভাগ স্কুলে গরু চড়ছে, স্কুল বন্ধ হয়ে গেছে। স্কুলের পাশে পাটক্ষেত, কিছুদিন আগেই আমডাঙ্গায় অঙ্গনারী স্কুলে দিদিমণি আসেনি সঠিক সময়, 11টায় স্কুল, দিদিমণি আসছে দুপুরবেলা, তার আগে বাচ্চারা চলে এসছে 11টার সময় খেলতে গিয়ে। স্কুলের পাশেই পুকুর, স্কুলের সংলগ্ন পুকুর, কোনো রেলিং নেই, কিচ্ছু নেই, সেখানে বাচ্চাটি পড়ে মারা গিয়েছে। ছোট বাচ্চা, 2.5 থেকে 3 বছরের বাচ্চা। এই ঘটনা আজকে রাজ্যের সর্বত্র। স্কুলগুলোর পরিকাঠামোর দিকে কোনো উন্নয়ন নেই, আর এদিকে ডিগ্রি কলেজে ডিগ্রি কোর্স 4 বছরের করে দিয়েছে। আবার মুখে বলছে আমরা জাতীয় শিক্ষানীতি মানি না, অথচ জাতীয় শিক্ষানীতির প্রত্যেকটা স্টেপকে ফলো করছে এই রাজ্যের সরকার। একটু ঘুরপথে নাক ধরছে, আমরা দেখেছি। তাই এই রাজ্য সরকারও যা, এই কেন্দ্র সরকারও তাই, উভয়েই শিক্ষা বিরোধী। এই শিক্ষা বিরোধী দুই সরকারের বিরুদ্ধে আগামী 1 বছর আমাদের লড়াই জারি রেখে আমরা এই স্কুল সার্ভের প্রত্যেকটা কপি নিয়ে বিকাশ ভবন যাওয়ার প্রস্তুতি নেব। সেই প্রস্তুতি আপনারা নিন।
এপ্রিল থেকে মে মাসের মধ্যে আমরা বিকাশ ভবনে ব্রাত্য বসুর কাছে এই স্কুল সার্ভের কপিগুলো তার টেবিলে ছুঁড়ে মারবো। এই প্রতিজ্ঞা, এই প্রস্তুতি আজকের মঞ্চ থেকে আপনাদেরকে নিতে হবে আগামী এপ্রিল মে মাসের মধ্যে। একই সঙ্গে আগামী ডিসেম্বর মাস, নভেম্বরের তো প্রায় শেষ, ডিসেম্বর মাস জুড়ে আমরা সদস্য সংগ্রহ অভিযান করব। নতুন ফর্ম আপনারা আজকে পেয়ে যাবেন, অনুষ্ঠান শেষে রিসেপশন থেকে সংগ্রহ করবেন। সেই ফর্ম আপনারা এই এক মাস ধরে আমাদের সদস্যরা ফর্ম ফিল আপ করবে। যারা ফর্ম ফিল আপ করেছিলেন সমস্ত ফর্মকে আমরা আপাতত ওগুলোকে স্থগিত রাখছি। নতুন প্রত্যেকে ফর্ম ফিল আপ করবেন এবং সদস্য সংগ্রহ অভিযান চলবে পুরো ডিসেম্বর মাস। জানুয়ারি মাসের প্রথম শনিবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফর্ম জমা নেওয়া হবে। এই এক মাস ধরে আপনারা সদস্য সংগ্রহ অভিযান করবেন। যত জেলায় ইউনিট আছেন, যত ইউনিভার্সিটি কলেজ ইউনিট আছে, প্রত্যেকের কাছে এই আহ্বান রাখলাম। অফিসিয়াল স্টেটমেন্ট আপনারা পেয়ে যাবেন।